আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? মাইক্রোফোন কথা শোনা যাচ্ছে? দুই একজন রেসপন্স করো, আমার কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। একজন রেজ হ্যান্ড করছে মনে হচ্ছে, রেজা। মাইক্রোফোন অন করে কথা বলো। রেজা রেজ হ্যান্ড করে রাখছো, তোমার মাইক্রোফোন নিজে আনমিউট করো, আনমিউট করে প্রশ্ন করো। আচ্ছা, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেকচার 4। আজকে লেকচার 4 এ যে টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব তার বিষয়বস্তুগুলো হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, আইসিটির সাম্প্রতিক প্রবণতায় প্রতিরক্ষা, আইসিটির সাম্প্রতিক প্রবণতায় বায়োমেট্রিক্স, আইসিটির সাম্প্রতিক প্রবণতায় বায়ো ইনফরমেটিক্স, এবং আজকে যে টপিকগুলো পড়াবো তার উপর যে জ্ঞানমূলক প্রশ্ন এবং তা অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। প্রথমে আসো, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কাকে বলে? যে কোনো পণ্য তৈরির যে ধাপগুলো আছে, একটা পণ্য তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো ধাপ অবলম্বন করতে হয়। এখন একটা পণ্য তৈরি করার জন্য ধাপগুলো কি কি হইতে পারে? যেমন ডিজাইন, মডেল উন্নয়ন, মডেল টেস্ট, কাঁচামাল সংগ্রহ, পণ্যের উৎপাদন, পণ্যের বিপণন। হ্যাঁ, এরকম অনেকগুলো ধাপ আছে। এখন এই যখন যদি প্রত্যেকটা ধাপেই যদি আমাদের আইসিটি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়, তখন ওই ধরনের উৎপাদন ব্যবস্থাকে আমরা বলবো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ পণ্য যে তৈরি করি, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি। হ্যাঁ, যেমন ধরো বিভিন্ন ধরনের ইঞ্জিন তৈরি করি, যেমন ধরো এখানে একটা ইঞ্জিনের ডিজাইন দেওয়া আছে, একটা বিমান তৈরি করি, অথবা যে যে কোনো ধরনের পণ্য আমরা তৈরি করি। এখন এই পণ্য তৈরি করতে গিয়ে আমরা অনেকগুলো ধাপ অবলম্বন করতে হয়। প্রত্যেকটা ধাপেই যদি আমরা আহ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি, তখন সেটাকে বলবো আমরা আইসিটি নির্ভর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। আচ্ছা, এটা গেল ডেফিনিশন। এখন এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার সাথে এই টপিকের সাথে কতগুলো ছোট ছোট প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন ক্যাড কাকে বলে? ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড সফটওয়্যার। ক্যাড সফটওয়্যার কি? যে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে পণ্যের ডিজাইনের কাজ করা হয় তাকে ক্যাড সফটওয়্যার বলে। অর্থাৎ আমরা কম্পিউটারের মাধ্যমে, যেমন এখানে একটা ডান পাশে একটা চিত্র খেয়াল করো,
এই চিত্রটা আসলে আহ, আহ, এই এই দেখো একটা সফটওয়্যারের মধ্যে দেখো পুরোটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার মাঝখানে এখানে দেখো বিভিন্ন ওই যে বাটনগুলো ইউজ করে ডিজাইন করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা হচ্ছে। প্রথমে একটা মডেল তৈরি করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, তারপর এটা দেখে দেখে মেইন যন্ত্রটা তৈরি করা হবে। হ্যাঁ, যেমন ধরো আমরা একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটা তার মডেল ডিজাইন তৈরি করি, এই মডেলটা দেখে দেখে তারপর অরিজিনাল বিল্ডিংটা তৈরি করা হয়, ঠিক এরকম এখানে কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা হচ্ছে। এর পুরোটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার এই সফটওয়্যার মধ্যে ডিজাইন হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ক্যাড সফটওয়্যার। আচ্ছা, এরপর আসো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার কি? এটা এক ধরনের টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতিকে কম্পিউটারাইজ বা নিয়ন্ত্রিত, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে, নিয়ন্ত্রণ করা যায় এরকম একটা ব্যবস্থা করা। এটার জন্য যে আমাদের টুলস ব্যবহার করা হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারটা আমাদের দেখা যাচ্ছে যে কোন একটা সুইচ অটোমেটিক অন অফ করতে হয়। হ্যাঁ, যদি নর্মাল ভাবে আমরা কি করি, একটা রুমের সুইচ অন অফ নিজে ম্যানুয়ালি করি, আমরা হাতে সুইচ বাটন অন অফ করি, কিন্তু দেখো যদি আমাদের যদি পাওয়ার সিস্টেম হয়, এমন একটা পাওয়ার সিস্টেম একটা এরিয়াতে অনেকগুলো এরিয়া আছে, এখন এটা যদি মানুষ ধরে ধরে সব জায়গায় অন অফ করতে হয় তাহলে কিন্তু অনেক জটিল বিষয়। হ্যাঁ, বা এখানে হাই পাওয়ার ভোল্টেজ আছে, এখানে যদি অটোমেটিক অন অফ করার ব্যবস্থা না থাকে তাহলে দেখা যায় যে অনেক ধরনের ঝুঁকি বা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তখন সেক্ষেত্রে কি করা হয়, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ব্যবহার করে। এই প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার কি করে, উৎপাদন ব্যবস্থায় যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, এরপর আসো এমআরপি সফটওয়্যার, ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং সফটওয়্যার। এটা কি? যে সফটওয়্যার ব্যবহার করে পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় যে সফটওয়্যার, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট প্ল্যানিং। এরপর আসো ক্যাম সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে পণ্যের উৎপাদনের যন্ত্রপাতির সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা আমাদের ক্যাম সফটওয়্যার বলা হয়। অর্থাৎ যে সফটওয়্যার মধ্যে আমরা উৎপাদনকে কি করতে পারবো, যন্ত্রসমূহকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেগুলোকে বলবো আমরা ক্যাম সফটওয়্যার। আচ্ছা, এরপর আসো আইসিটির সাম্প্রতিক প্রবণতায় প্রতিরক্ষা। আইসিটির সাম্প্রতিক প্রবণতায় প্রতিরক্ষা। প্রতিরক্ষা বলতে আমরা কি বুঝি? প্রতিরক্ষা বলতে বোঝায় একটি দেশের একটি দেশের যে আমাদের প্রতিরক্ষা বাহিনী আছে, যেমন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এরা কি করে একটা দেশের, প্রতিটি দেশে আছে, সেই দেশে কি করে সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা বিধান করে থাকে। এখন আইসিটির সাম্প্রতিক প্রবণতা কি? আইসিটির সাম্প্রতিক প্রবণতা হচ্ছে তোমার যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও সরাসরি সম্প্রচারের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম সেনাবাহিনী এবং নৌবাহিনীর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা দেওয়াই হচ্ছে আইসিটির সাম্প্রতিক প্রবণতায় প্রতিরক্ষা। অর্থাৎ বর্তমানে কিন্তু মানুষ, আগে কিন্তু অনেকে কিন্তু সরাসরি যুদ্ধ করতো, ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতো, পরবর্তীতে সেটা আরো ট্যাঙ্ক বা বিমান, এরকম অনেক প্রযুক্তি ডেভেলপড হয়েছে। হ্যাঁ, ধাপে ধাপে কিন্তু আজকে যে পর্যায়ে আসছে সেটা হচ্ছে এই যে এখানে খেয়াল করে যে ড্রোন ব্যবহার। দেখো ড্রোনের মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে একজন আর্মি মাটি থেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করতেছে। আসলে এখানে এরকম না, আরো অত্যাধুনিক কন্ট্রোল রুম থাকে। এখানে জাস্ট একটা স্যাম্পল দেখানো হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট, দেখো একটা নির্দিষ্ট টার্গেটে কিন্তু যায় একদম যেখানে শত্রু আছে ঠিক ওখানে আঘাত করতেছে। এখন কিন্তু এই যে বিমানটা আছে, ড্রোন আছে, এখানে কিন্তু কোনো মানুষ নাই, এখানে কিন্তু সব মানে ভূমিতে অবস্থিত একটা কন্ট্রোলারের সাহায্যে জিপিএস সিস্টেম ব্যবহার করে এটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, এটা পুরা তোমার সরাসরি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকার দরকার হয় না, একটা নির্দিষ্ট কন্ট্রোল রুম থেকে সেখানে পুরাটাই নিয়ন্ত্রণ করা হয় এবং দেখা যায় তোমার নিচে কে আছে, উপরে মানে কত দূরে আছে, সবকিছু কন্ট্রোল করা যায় একটা জায়গা থেকে কম্পিউটারের মাধ্যমে, জিপিএস সিস্টেমের মাধ্যমে। এটাই হচ্ছে সাম্প্রতিক প্রবণতা। বর্তমান যে অবস্থা, টেকনোলজি নেক্সট এইভাবে আসতেছে, সরাসরি যুদ্ধ করার প্রয়োজন হচ্ছে, যে কোনো জায়গা থেকে যুদ্ধ করা যাচ্ছে, এটা হচ্ছে সাম্প্রতিক প্রবণতা। আচ্ছা, আমি তোমাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। প্লাস তোমরা আগের পড়াগুলো যে পড়া দিছি ওগুলা কি বাসায় পড়তেছো কিনা দুই একজন আমাকে জানাও। আমি মাইক্রোফোনটা অন করে দিলাম, কারো কিছু বলার থাকলে বলতে পারো। সবাই কি শুনতে পাচ্ছ সুন্দর মতে কথা, লেকচার? জি স্যার, শোনা যাচ্ছে। বুঝতে পারতেছো কথা? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার আনমিউট করে কন্টিনিউ করতেছি।
আচ্ছা, এখানে দেখো দুইটা ডেফিনিশন ছোট আছে। দেখো, স্মার্ট অস্ত্র। স্মার্ট অস্ত্র কাকে বলে? ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্রকে স্মার্ট অস্ত্র বলা হয়। আর ড্রোন কি? ভূপৃষ্ঠে অবস্থিত কন্ট্রোলার এবং জিপিএস এর সাহায্যে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত মানববিহীন এয়ারক্রাফটকে আমরা কি বলবো? ড্রোন বলবো। ডান পাশে দেখো চিত্রতে, হ্যাঁ, এখানে দেখো ড্রোন দেখানো হচ্ছে। হ্যাঁ, ড্রোনের মাধ্যমে এটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তির দেহের গঠন, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ইত্যাদি আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, তাকে বায়োমেট্রিক্স বলে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপকে ভিন্নতা দিয়েছেন। শুধু আঙ্গুলের ছাপ না, অন্যান্য যে আমাদের ডিএনএ বলো, তারপর হচ্ছে আইরিশ আইরিশ বলো, বা আমাদের হাতের যে হ্যান্ড জিওমেট্রি, তারপর মানুষের সাউন্ড সিগনেচার, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এই আঙ্গুলের ছাপ যেটা আমাদের আছে, এই আঙ্গুলের ছাপ কিন্তু প্রত্যেকটা মানুষের চেয়ে প্রত্যেকটা মানুষ আলাদা করে সৃষ্টি করছেন। এবং পরবর্তীতে কালে আল্লাহ যখন আমাদেরকে আবার সৃষ্টি করবেন তখনও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটাই থাকবে। এটা কোরআনে স্পষ্ট আয়াত আছে, তোমরা দেখে নিবা। আমার তোমরা ওই আমার তোমরা আমার নিজে আমি নিজে দেখে শিওর হয়ে বলতেছি, আমি নিজে দেখছি এটা। কোরআনে স্পষ্ট আয়াত লেখা আছে, তো আবার যখন আমাদেরকে সৃষ্টি করা হবে তখন এই ফিঙ্গারপ্রিন্টটাই থাকবে। ফিঙ্গারপ্রিন্টে এটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ তোমার এই পৃথিবীতে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, আল্লাহ যখন তোমাকে আবার সৃষ্টি করবেন তখন এই ফিঙ্গারপ্রিন্টটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এই বায়োমেট্রিক্সটা ব্যবহার করা কোথায়? আমাদের মেইনলি হচ্ছে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে স্বতন্ত্রভাবে পৃথক ভাবে আইডেন্টিফাই করার জন্য পেমেন্ট সিস্টেমে যে বোধহয় এখন বিভিন্ন মোবাইল ব্যাংকিং আছে, দেখবো যে ফিঙ্গারপ্রিন্ট দিলে তারপর টাকা উত্তোলন করতে পারে, জমা দিতে পারে। অর্থাৎ ওই লোকটাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এই জন্য আমি ওই লোককে আইডেন্টিফাই করতে পারবো, কেউ এখানে নকল করতে পারবে না। তারপর সিম কার্ড রেজিস্ট্রেশনে, তারপর হচ্ছে যেখানে ধরো খুব সিকিউর রুম, সেখানে দেখা যাচ্ছে দরজাতে তোমার লক আছে, ওভাবে ফিঙ্গারপ্রিন্ট দিলে দরজা খুলবে। তারপর স্কুল কলেজের শিক্ষার্থীর উপস্থিতি গণনা করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। সুবিধা কি? এটা খরচ তুলনামূলক কম, ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ব্যক্তি শনাক্তকরণে খুব কম সময় লাগে, এবং বায়োমেট্রিক্স নকল বা জাল হওয়ার সম্ভাবনা খুব কম। অসুবিধা কি? শারীরিক বৈশিষ্ট্যগুলো সাময়িকভাবে স্থায়ী পরিবর্তন হলে শনাক্তকরণ অসফল হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা শ্রমিক, যেমন হাতুড়ি ফিটার কাজ করে, তাদের দেখা যাচ্ছে যে ওই ফিঙ্গারপ্রিন্টটা অনেক সময় ক্ষয় হয়ে যায় সাময়িকভাবে, তারপর অধিক ধরো কদিন আবার যদি কাজ না করে, সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে আবার তোমার ওই আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ সাময়িকভাবে কোনো যারা কায়িক পরিশ্রম করে তাদের দেখা যাচ্ছে যে শনাক্তকরণ অসফল হতেও পারে। এটা কিছু কিছু ক্ষেত্রে, তাও এটা বিশেষ কারণে ক্ষয় হয়ে যাওয়ার কারণে। তারপরে হচ্ছে এই যে বায়োমেট্রিক সিস্টেমটা, এটা ইনস্টলেশনে একটু খরচ আছে, একটু যন্ত্রপাতি কিনতে হবে। তারপরে এটা চালানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, অর্থাৎ এক্সপার্ট লাগবে। এর ভিতরে যে সফটওয়্যার ভিতরে যে অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, সফটওয়্যার নিয়ন্ত্রিত যেহেতু, সফটওয়্যার পরিচালনার জন্য দক্ষ জনবল প্রয়োজন হবে। এরপর আসো, একটি বায়োমেট্রিক সিস্টেমে কিভাবে শনাক্তকরণ করা হয়, এই পদ্ধতিটা কি? প্রথমে আসো যে নিবন্ধন করা হয় আমাদের বায়োমেট্রিক সিস্টেমে। যেমন এটা এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই এক্সাম্পলটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, বাকিগুলো তো একই রকম। প্রথমে ফিঙ্গারপ্রিন্ট আমাদের একটা নিবন্ধন করা হবে। নিবন্ধন বলতে বোঝাচ্ছে, যেমন ধরো আমরা তো আগে একটা জিনিস রেজিস্ট্রেশন করতে হয়, তারপর না যাচাই করতে হয়। যেমন তুমি ধরো উদাহরণস্বরূপ একটা একটা জায়গায় তুমি ফিঙ্গারপ্রিন্ট দিছো, ধরো তুমি একটা সিম কার্ড কিনছো। এখন তোমাকে তো প্রথম ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি যে সিম কার্ডটা কিনছো তোমাকে তাকে নিবন্ধন করতে হবে। এরপরে যখন যাচাই করা হবে, যাচাই করার ক্ষেত্রে তুমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিবা, তাহলে তুমি ওই যে এই ফিঙ্গারপ্রিন্ট এই সিম কার্ডের মালিক তুমি তুমি কিনা যাচাই করার জন্য তখন কি করা হবে? প্রয়োগ করা হবে। প্রয়োগ করার থেকে হচ্ছে কি, তখন বাস্তব ক্ষেত্রে যে হ্যাঁ কোনো কারণে ভেরিফিকেশন দরকার হচ্ছে এই সিম কার্ডটা তোমার কিনা, তখন তুমি আবার প্রয়োগ ক্ষেত্রে আবার তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবা। তখন ওই যে তোমার ডাটাবেজে, মেইন ডাটাবেজে যে মোবাইল কোম্পানি ডাটাবেজে মেইন যে তোমার ফিঙ্গারপ্রিন্টটা সংরক্ষিত আছে, ওই সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে তোমার ফিঙ্গারপ্রিন্টটা তখন আবার মিলানো হবে। মিললে যদি মিলে যায় তখন বলা হবে হ্যাঁ এই তোমার সিম কার্ডটা তোমার, বা তুমি এই লোক। অর্থাৎ প্রথমে নিবন্ধন করা হয়, নিবন্ধন করে তারপরে প্রয়োগ ক্ষেত্রে গিয়ে
যেখানে দরকার হবে যাচাই করার জন্য, হ্যাঁ, তখন এটাকে তোমার মিলাই দেখা হবে। যেমন ধরো তুমি ভোটার আইডি কার্ড করলা, ফিঙ্গারপ্রিন্ট তখন নেওয়া হয়েছে, তখন রেজিস্ট্রেশন করা হচ্ছে, যখন প্রথম আইডি কার্ডটা তৈরি করা হয়েছে তখন কিন্তু নিবন্ধন, তখন এটা ডাটাবেজে তোমার ফিঙ্গারপ্রিন্টটা চলে গেল। এরপরে যখন ধরো এখন তোমার এই যে তুমি প্রয়োগ ক্ষেত্র, প্রয়োগ মানে অসংখ্যবার তুমি ইউজ করবা। যেমন ধরো তুমি কোথাও ব্যাংকে তোমার তুমি অ্যাপ্লাই করলা, ব্যাংকে অ্যাকাউন্ট করবা, তখন তোমার এই ফিঙ্গারপ্রিন্টটা চেক করা হবে যে হ্যাঁ মেইন ডাটাবেজে যে তুমি সেই লোক কিনা। এটা হচ্ছে প্রয়োগ। তাহলে দেখো এখানে কিভাবে করা হয়, প্রথমে নিবন্ধন, এখানে ভালো করে বুঝতে হবে, নিবন্ধন করার ক্ষেত্রে তার কিছু প্যাটার্ন তৈরি করা হয়, এই যে প্যাটার্ন গুলো তৈরি করা হয়। এই প্যাটার্ন গুলো প্রতিটা পজিশন অনুসারে একটা নাম্বারে কনভার্ট করা হয়, একটা মান চলে আসে। এই মানটা ধরো ইকুইভ্যালেন্ট, এটা বাইনারিতে আছে, ইকুইভ্যালেন্ট ধরো আমাদের 1200 আছে, এটা মান ডাটাবেজে 1200 মানটা ডাটাবেজে সংরক্ষণ করে রাখা হলো, অর্থাৎ 1200 হচ্ছে ধরো এক্স ওয়াই এর একজন লোকের প্যাটার্নের মান 1200। এখন আসো প্রয়োগ, প্রয়োগ ক্ষেত্রে কি ঠিক একইভাবে তখন আবার প্যাটার্ন তৈরি করা হবে, প্যাটার্নের মান তৈরি করা হবে, এবং এটার একটা থ্রেশহোল্ড ভ্যালু দেয়া থাকে। থ্রেশহোল্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে এখন যখন তুমি প্রয়োগ করতে যাবে তুমি অ্যাকুরেট 1200 নাও আসতে পারে, এর মধ্যে কিছু এরর আসতে পারে, দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ বলা থাকবে 5%, 10% এরর হইতে পারে, তুমি এটা বামে ডানে একটু চেঞ্জ হইতে পারে। এখন 20% পর্যন্ত চেঞ্জ পর্যন্ত ওই ডিভাইসটা দেখা যাচ্ছে তোমাকে যদি মিলে যায় তার কাছাকাছি, তাহলে বলবে হ্যাঁ এই লোকটা সেই লোক। এখন যখন তোমার তো একটা প্রয়োগ ক্ষেত্রে কি তোমার আসলো ধরো 1190, এখন 1190 দেখো থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে 20, তার মানে তুমি যদি 1180ও হয় তারপরে তোমাকে বলবে সেই লোক, কিন্তু 1179 হইলে 21, ডিফারেন্স 20-এর বেশি হয়ে গেছে, থ্রেশহোল্ড ভ্যালু পার হয়ে গেছে, তখন বলবে না তুমি এই ফিঙ্গারপ্রিন্টে এই লোকের না, তখন বলবে না, সিদ্ধান্ত না বলবে। যেমন ধরো তুমি একজন তোমার ধরো দেখা যাচ্ছে যে হ্যাঁ ভুল একটা ফিঙ্গারপ্রিন্ট দিল, দিয়ে বললো যে হ্যাঁ এক্স ওয়াই জেড কিনে চেক করলো, এখন যে ভুল লোকটা দিল সে প্রয়োগ করে দিল, তার প্যাটার্ন আসলো, তার ধরো যে মান আসলো ধরো 1000, তাহলে 1000 হইলো কি হলো, তাহলে থ্রেশহোল্ড বেল্টের 100 ডিফারেন্স হয়ে গেল, তখন সে সিদ্ধান্ত দিবে না এই লোকটা এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে নাই। কিন্তু এই থ্রেশহোল্ড ভ্যালু থাকে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, প্লাস মাইনাস হইলে হ্যাঁ যেমন দেখা যাচ্ছে 1201 হইলো, 1205 হইলো, তখন বলবে হ্যাঁ ঠিক আছে এই লোকটাই। কিন্তু দেখা যাচ্ছে 20 বেশি হয়ে গেল, 1250 হয়ে গেল, তখন বলবে না এই প্যাটার্নটা এই লোকের না। অর্থাৎ প্রথমে নিবন্ধন করে একটা মান হিসেবে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত থাকে। এই ডাটাবেজ আমরা বিস্তারিত পড়বো, এখানে ডাটা অনেকগুলো ডাটা একসাথে মানে হিউজ ডাটা সংরক্ষণ করে রাখা হয়, যেমন মোবাইল কোম্পানির ডাটাবেজ, ব্যাংক ডাটাবেজ, হ্যাঁ ডাটা যেখানে ডাটার ভান্ডার, যেখানে অনেক ডাটা সংরক্ষণ করে রাখা হয় সেগুলো ডাটাবেজ বলা হয়। তখন ওই ডাটাবেজে সবগুলো ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষিত থাকে। এখন তুমি যখন প্রয়োগ করতে যাবা তখন তোমারটা নিয়ে আবার মান তৈরি করে আবার ডাটাবেজের সাথে ম্যাচ করে দেখবে হ্যাঁ এই মানের সাথে মিলে কিনা, যদি মিলে হ্যাঁ এই লোকটা। তার মধ্যে কিছু প্লাস মাইনাস অর্থাৎ থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবে 5, 10, এটা যদি ভেরিয়েশন হয় তখনও বলবে হ্যাঁ এই লোক। হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু পার হয়ে গেল তখন বলবে না এই লোকটা সেই লোকটা না। এটাই হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতিতে একটা শনাক্তকরণ পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো এখানে প্রশ্ন থাকলে বলতে পারো, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। সবাইকে এটা বুঝতে পারছো? দুই একজন রেসপন্স করো। আচ্ছা স্যার, এটা কি স্যার মানে হাত ভেদে ভিন্ন হয়? যেমন আমি যখন নিবন্ধন করলাম তখন আমি ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট দিলাম, বাট আমি ধরলাম যে তো মানে পরবর্তী বাম হাতের মানে প্রয়োগের ক্ষেত্রে আমি বাম হাত ইউজ করলাম, তখন হবে কি না, স্যার কাজ চেঞ্জ করবে হয়ে না, যাবে? কাজ করবে না, কাজ করবে না। কারণ তুমি দেখো এখানে স্মার্টফোনও তো ফিঙ্গারপ্রিন্ট আছে, তুমি যে হাতটা দিবা সেই হাত দিয়ে তোমাকে চেক করতে হবে, যে যে আঙ্গুল দিবে সেই আঙ্গুল দিয়ে চেক করতে হবে। কারণ তোমার নিবন্ধন হয়েছে এই আঙ্গুল, এই আঙ্গুল তো আবার অন্য কোনো আঙ্গুলের সাথে, পৃথিবীর কোনো মানুষের সাথে, তোমার অন্য আঙ্গুলের সাথে মিলবে না, পৃথিবীর অন্য মানুষের আঙ্গুলের সাথেও মিলবে না। এটা এমন ভাবে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এবং পরবর্তীতে আল্লাহ যখন আমাদেরকে আবার সৃষ্টি করবেন তখন এই একই ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এটাই থাকবে তোমার। পরবর্তীতে আল্লাহ যখন সৃষ্টি করবেন এই একই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। এই পৃথিবীতে যে পরকালও একই, একই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, নো চেঞ্জ, প্রত্যেকটা আলাদা আলাদা, একই একই রকম থাকবে, একটার সাথে একটা মিলবে না। এই জন্যই তো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যাচ্ছে। যেমন একজন মানুষের চেহারার সাথে একজন চেহারা মিলে না, এটাও কিন্তু আমাদের বায়োমেট্রিক্স, একটা চেহারাও কিন্তু বায়োমেট্রিক্স, চেহারা একটা বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট একটা বায়োমেট্রিক্স। হ্যাঁ তুমি দেখো কারোর সাথে চেহারার সাথে মিলবে না। যমজ ভাইয়ের ক্ষেত্রে কিছু কিছু ভাই বোনের ক্ষেত্রে একটু কনফিউশন হয়, কিন্তু আদার্স কিন্তু দেখো সব মানুষের কিন্তু চেহারা আলাদা আলাদা। আর কার কোনো প্রশ্ন? স্যার প্যাটার্নের মান কি স্যার বাইনারি ডিজিটে সংরক্ষিত হয়? হ্যাঁ হ্যাঁ বাইনারি ডিজিটে সংরক্ষিত হয়, রাইট। বাইনারিতে, এটা বাইনারিতে কম্পিউটারে যত কিছু আছে, যে আমরা এখন কথা বলতেছি প্রতিটা কথাও কিন্তু, এই যে আমরা ভিডিও রেকর্ডিং হচ্ছে সেটা বাইনারিতে, কম্পিউটার যাবতীয় টেক্সট, এই যে আমরা এখন এই যে স্লাইড দেখতেছি এটাও বাইনারিতে আছে কম্পিউটারের ভিতরে। আর কার কোনো প্রশ্ন?
মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো, কারো যদি প্রশ্ন থাকে। আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। এখন আসো বায়োমেট্রিক্স এর প্রকারভেদ। প্রথমে হচ্ছে বায়োমেট্রিক্সকে তোমার দেহের গঠন এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানিং, আইরিশ এবং রেটিনা স্ক্যানিং, ডিএনএ, ফেস রিকগনিশন। আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং, কি স্ট্রোক। আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আসো ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা বললাম হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে যখন আমাদের প্রত্যেকটা মানুষ থেকে আলাদা করা হয়, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তখন বলা হয় ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স। প্রথমে আসো এটার ব্যবহার কোথায়। যেমন হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা ইত্যাদিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়। সুবিধা কি? খরচ তুলনামূলক কম, ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, শনাক্তকরণে খুব কম সময় লাগে। অসুবিধা কি? আঙ্গুলের শুষ্কতা, ময়লা, আস্তর ইত্যাদি কারণে সঠিকভাবে ব্যক্তি শনাক্তকরণ অনেক সময় সম্ভব হয় না। যারা শ্রমিকের কাজ করে, যেমন হাতুড়ি পেটায়, তাদের জন্য সিস্টেমটা ভালো কাজ নাও করতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা উপযোগী হয় না। এরপর আসে আমাদের দ্বিতীয় যে প্রকৃতি, সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, অর্থাৎ হাতের যে মানুষের গঠন, একজন মানুষের হাতের গঠনের সাথেও একজন মানুষের হাতের গঠন মিলে না। যেমন দেখে এই যে এখানে হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে আমাদের এই ডিভাইসটা দেখো, ডিভাইসের হাত রাখলেই মানুষকে ডিটেক্ট করে নেবে, হ্যাঁ এই লোকটাই সেই একই লোক। এটার ব্যবহার কোথায়? এয়ারপোর্টের ইমিগ্রেশনে, আগমন নির্গমন নিয়ন্ত্রণে, চাকরির উপস্থিতি, লাইব্রেরিতে, ডাটা সেন্টারে, আসামি শনাক্তকরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সুবিধা কি? ব্যবহার করা সহজ। তারপর আইরিশ এবং রেটিনা স্ক্যানের তুলনায় ডাটা প্রসেসিং কম ডাটা প্রসেস করতে হয়। অসুবিধা কি? ব্যয়বহুল প্রযুক্তি। ফিঙ্গারপ্রিন্টের তুলনায় মেমোরির প্রয়োজন প্রায় 31,000 গুণ বেশি। পয়েন্ট চিহ্নিত করে সংরক্ষণ করতে হয়। তারপর আর্থ্রাইটিস রোগীদের জন্য এটা উপযুক্ত নয় এবং সূক্ষ্মতা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলকভাবে কম। এরপরে আসো আইরিশ এবং রেটিনা স্ক্যানিং, অর্থাৎ মানুষের যে চোখের গঠন এবং আইরিশ যে কালো যে রেটিনা, এই যে দেখো এই অংশটা, এবং পুরা চোখে যে আলাদা এই যে আমাদের গঠন, এর প্রত্যেকটা মানুষের থেকে প্রত্যেকটা মানুষের আলাদা। অর্থাৎ প্রত্যেকের চোখের গঠন এবং আইরিশ দিয়ে যদি রেটিনা স্ক্যানিং এর মাধ্যমে একজন মানুষ থেকে একজন মানুষকে আলাদা করা হয়, তখন সেটাকে বলা হয়, বলবো আমরা আইরিশ এবং রেটিনা স্ক্যানিং বায়োমেট্রিক্স। এর ব্যবহার কোথায়? গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, যেখানে খুব হাই সিকিউর, মিলিটারি, আর্থিক প্রতিষ্ঠানে এবং পাসপোর্ট বিহীন ভাবে এক দেশ থেকে অন্য দেশে গমনের জন্য আমরা কি করব? আমরা এই আইরিশ স্ক্যানিং, রেটিনা স্ক্যানিং ব্যবহার করব। সুবিধা কি? এটা উচ্চ নিরাপত্তা সম্পন্ন শনাক্তকরণ। মানুষের চোখের আইরিশ হলো একটি আদর্শ অঙ্গ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয় না। চোখের মধ্যে কিন্তু ঘষা মাজা খাওয়া বা ঘষার বা পরিবর্তনের সম্ভাবনা খুব কম থাকে। তারপর কম সময় লাগে এবং এর ফলাফল সূক্ষ্মতা আঙ্গুলের ছাপের তুলনায় অনেক বেশি। এর অসুবিধা কি? ব্যয়বহুল। তারপর এটা অনেক খরচ, এই যন্ত্রপাতিগুলো অনেক খরচ, তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়, চোখের জন্য কিছুটা ক্ষতিকর। অনেক সময় লেজার লাইট গুলো পড়লে চোখের কিছু ক্ষতি হতে পারে, বারবার ব্যবহার করার ক্ষেত্রে কিছু ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক্স। ফেস রিকগনিশন বায়োমেট্রিক্স কি? অর্থাৎ মানুষের যে গঠন, এই যে চেহারার গঠন, এটা প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষ আলাদা। অর্থাৎ চেহারা দিয়ে, মানে প্রত্যেকটা ফেস দিয়ে মানুষের জন্য একজন মানুষ থেকে একজন মানুষকে যখন তার গঠন এবং আকার বিশ্লেষণ করে যখন অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা হয়, তখন বলা হয় আমাদের ফেস রিকগনিশন বায়োমেট্রিক্স। এর ব্যবহার কোথায়? স্মার্টফোনে, যেমন স্মার্টফোনে দেখা এখন তাকালেই লকটা খুলে যাচ্ছে, ল্যাপটপে, ট্যাব ইত্যাদি লগ ইন করতে আমরা এটা ব্যবহার করি। সুবিধা কি? এটি সফটওয়্যার নির্ভর পদ্ধতি এবং এটা সহজে ব্যবহার করা যায়। আমরা মোবাইলের সামনে দাঁড়ায় তাকানোর সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের লকটা খুলে যাচ্ছে, বাটন প্রেস করা লাগে না বা অন্য কোনো কষ্ট নাই। তার অসুবিধা কি? অনেক সময় চুলের স্টাইল পরিবর্তন, মানুষ অনেক সময় চুল ছোট বড় করে, চুল ছোট বড় করতে অনেক সময় ফেস মানুষের একটু পরিবর্তন হয়ে যায়, এক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। অনেক সময় অনেকে মেকআপ করে, মেকআপ করার ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে। তারপর গহনা ব্যবহার করলেও কিন্তু মানুষের চেহারা একটু পরিবর্তন দেখা যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তারপর ক্যামেরার আলো কম বেশ বা যেখানে অন্ধকার ছায়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফেস ডিটেক্ট করতে এটা জটিলতা সৃষ্টি হতে পারে। এরপর আসলে ডিএনএ। ডিএনএ আমাদের প্রত্যেকটা মানুষের ডিএনএ থেকে প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা। আমাদের প্রত্যেকটা মানুষের দেহে কোষে একটা কিন্তু ডিএনএ থাকে। ওই ডিএনএ ব্যবহার করে যখন একজন মানুষ থেকে একজন মানুষকে তোমার আলাদা করা হয় শনাক্তকরণের জন্য, শনাক্তকরণ করা হয় অদ্বিতীয়ভাবে, তখন সেটাকে বলবো আমরা ডিএনএ বায়োমেট্রিক্স। এটার ব্যবহার কোথায়? অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব এবং মাতৃত্বের বিবাদ মেটাতে,
তারপর যে বিকৃত শবদেহ, অনেক সময় মানুষ মারা গেল এমন ভাবে যে মানুষকে চেনা যাচ্ছে না, তখন সেক্ষেত্রে শনাক্তকরণে আমাদের ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই সুবিধা কি, পদ্ধতিগত ত্রুটি না থাকলে সফলতা শতভাগ, এটা 100% সফল হয় এই ক্ষেত্রে। সহোদর যমজের ডিএনএ প্রোফাইল এক হয়, এটা একটা অসুবিধা। অর্থাৎ একই যমজ ভাই বোনের ক্ষেত্রে একটু একই ডিএনএ হইতে পারে, প্রোফাইল হইতে পারে। তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্স। আমাদের প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর আলাদা। যে বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের কণ্ঠস্বর বা ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দন দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। অর্থাৎ মানুষের যে কথা, ভয়েস, সেই ভয়েসের মাধ্যমে যখন একজন মানুষ থেকে একজন মানুষকে আলাদা মানে সেপারেট করা হয়, আলাদা করা হয় অদ্বিতীয়ভাবে, তখন সেটা বলবো আমরা ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্স। ব্যবহার কোথায়, টেলিকমিউনিকেশন সিস্টেম নিরাপত্তার জন্য। অর্থাৎ তখন কমিউনিকেশন, কথাটা কে বললো, ভয়েসটা ডিটেক্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের ভয়েস রিকগনিশনে ব্যবহার করা হয়। আর্থিক প্রতিষ্ঠানে টেলিফোনের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, প্রতিষ্ঠানের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সুবিধা কি, উচ্চ মানের সামাজিক গ্রহণযোগ্যতা, সস্তা প্রযুক্তি। অসুবিধা কি, হ্যাঁ, অ্যাকুরেসি তুলনামূলকভাবে একটু কম, অর্থাৎ এর দক্ষতা একটু কম। এটা কিছু কিছু ক্ষেত্রে ভুল হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে মানুষের ভয়েস নকল করা সম্ভব হয়, একজন কণ্ঠস্বর চেঞ্জ করে আরেকজনের মতো বলতে পারে, এই ক্ষেত্রে একটু অসুবিধা। সিগনেচার ভেরিফিকেশন, হ্যাঁ, যে বায়োমেট্রিক্স, যেমন যারা ফাস্টফুড করছে তারা জানো যে ফাস্টফুডের জন্য এখানে এরকম একটা ডিভাইসের মধ্যে আমাদেরকে সিগনেচার করতে হয়। প্রত্যেকটা মানুষের সিগনেচার প্রত্যেকটা মানুষের আলাদা। যেমন আমরা ব্যাংকে চেক উত্তোলন, টাকা উত্তোলনের ক্ষেত্রে আমরা সিগনেচার করে থাকি, সিগনেচার প্রত্যেকটা মানুষের থেকে প্রত্যেকটা মানুষের সিগনেচার আলাদা। এটা একটা বায়োমেট্রিক্স। তাহলে যে বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের হাতের দস্তখত বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়, তাকে আমরা ডিএনএ বায়োমেট্রিক্স সরি, এখানে ডিএনএ হবে না, ভুল হয়েছে টাইপিং, এটা সিগনেচার বায়োমেট্রিক্স হবে। এরপর আসলে ব্যবহার, ব্যাংক, বীমা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস ইত্যাদিতে আমরা এই সিগনেচার ভেরিফিকেশন ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যাংক, বিমাতে সিগনেচার চেক করা হয়। তারপর হচ্ছে সুবিধা কি, সর্বস্তরে গ্রহণযোগ্য এবং খরচ কম। অসুবিধা কি, যারা স্বাক্ষর করতে জানে না, অনেকে স্বাক্ষর জানে না, তাদের ক্ষেত্রে একটু ব্যবহার করা একটু অসুবিধার সৃষ্টি হইতে পারে। এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। মাইক্রোফোন অন আছে, কারো কোনো প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারো। স্যার, যমজ ভাই বোনদের ক্ষেত্রে কিভাবে আমরা শনাক্ত করব? যমজ ভাই বোনের ক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করব, অর্থাৎ যেটা প্রত্যেকটা মানুষের সাথে আলাদা, চেহারা তো সেম কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আর কারো কোনো প্রশ্ন? স্যার, আপনার আগের সব ক্লাসে কি ওয়েবসাইট আছে? হ্যাঁ, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে পাবা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। এরপর টপিক হচ্ছে আমাদের আইসিটি সাম্প্রতিক প্রবণতা, বায়ো ইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স কি? বায়োমেট্রিক্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান, যেখানে জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে বায়োলজিক্যাল ডাটাকে সংরক্ষণ, আহরণ, সাজানো, ব্যবস্থাপনা, সংগঠন এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের মাধ্যমে বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করা হয়। যেমন আমাদের বায়োলজিক্যাল ডাটাকে যেমন আমরা জীববিদ্যা কি করি, আমরা জীবের গঠন বা আমরা একটা নতুন নতুন প্রজাতির বা আমাদের একটা জিনের ডিএনএ অ্যানালাইসিস বা নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করা, তারপরে ধরো আমাদের বিভিন্ন ধরনের এটা কি বলে, টিকা। এই যে আমরা এখন এই যে টিকা গবেষণা চলতেছে, বিভিন্ন ধরনের রোগের টিকা আবিষ্কার করতে, তখন কি করতে হয়, আমাদের এই যে বায়োলজিক্যাল ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু এই বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস শুধুমাত্র বায়োলজি যে সাবজেক্ট, এখন কিন্তু এই বায়োলজি সাবজেক্ট কিন্তু আসলে শুধু একটা ইউনিক সাবজেক্ট দিয়ে এটা কিন্তু রিসার্চ করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আগে হয়তো শুধু এই সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা ছিল, জীববিদ্যা সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু দেখবো যে বায়োলজি বা জীববিদ্যার যে সকল সায়েন্টিস্টরা আছেন তারা কিন্তু কম্পিউটারও ব্যবহার করেন এবং তারা স্ট্যাটিস্টিক্স ও ব্যবহার করেন, অর্থাৎ আমাদের পরিসংখ্যানও ব্যবহার করেন তাদের গবেষণা করার জন্য। অর্থাৎ জীববিদ্যার সাথে আরো কয়েকটা সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি আরো কয়েকটা সাবজেক্ট একসাথে হয়ে কিন্তু এখন জীববিদ্যার গবেষণা করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এখন দেখো, শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট
সাবজেক্টের মানুষ কিন্তু শুধু কম্পিউটার ব্যবহার করে না, যেমন ডাক্তাররা কম্পিউটার ব্যবহার করেন, হ্যাঁ, ইঞ্জিনিয়াররা কম্পিউটার ব্যবহার করেন, অন্য সবাই কিন্তু সাধারণ মানুষও কম্পিউটার ব্যবহার করেন। অর্থাৎ কম্পিউটার কি করে, তাদের নিজস্ব সাবজেক্টের সাথে কম্পিউটার কিন্তু সাবজেক্টটা ব্যবহার করে থাকেন। কেন ব্যবহার করেন? তাদের গবেষণাগুলোকে আরো ডেভেলপ করার জন্য, আরো ভালো করার জন্য। অর্থাৎ আমাদের শুধুমাত্র যদি জীববিদ্যা নিয়ে আমরা কাজ করি, যেমন ধরো অণুবীক্ষণ যন্ত্র এখানে আছে, এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে শুধু আমরা যদি গবেষণা করি, তাহলে আমাদের গবেষণা, বর্তমান যে গবেষণা, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে, কারণ এটার অনেক বায়োলজিক্যাল ডাটাকে আমাদের সংরক্ষণ করতে হয়, অনেক ডাটা। এখন একটা বইয়ের মধ্যে একটা জায়গায় যদি সংরক্ষণ করতে হয়, তাহলে সংরক্ষণ করলে কিন্তু দেখা যাচ্ছে সেটা রিড করা, টাইপ করা, অ্যানালাইসিস করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে আমাদের যদি স্ট্যাটিস্টিক্যাল কিছু গ্রাফ, যেমন এই যে পরিসংখ্যানে কিছু গ্রাফ চার্ট আমরা ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা এই দেখা যাচ্ছে যে জীবের আগের বৈশিষ্ট্য কি ছিল, 5 বছর আগে কি ছিল, এখন কি হচ্ছে, সেটা ডেভেলপমেন্টটা কি পরিমাণ চেঞ্জ আসছে, সেটা যদি গ্রাফের মাধ্যমে দেখি যে হ্যাঁ 5 বছর আগে এরকম বৈশিষ্ট্য ছিল, এখন চেঞ্জ হয়ে এত % চেঞ্জ হয়েছে, এগুলো বিভিন্ন ধরনের গ্রাফ এবং চার্টের মাধ্যমে যদি আমরা দেখাই, তখন এটা বোঝা কিন্তু অনেক সহজ হয়। সেই জন্য আমরা কি করব, পরিসংখ্যান ব্যবহার করব। আবার এখানে আসলে কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা কম্পিউটার সায়েন্সের আরেকটা সাবজেক্ট হচ্ছে ডাটাবেজ। আসলে কম্পিউটার সায়েন্স এবং ডাটাবেজ দুটোই একই। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ডাটাবেজ। কম্পিউটার সায়েন্সের একটা হচ্ছে ধরো প্রোগ্রামিং, একটা হচ্ছে ডাটাবেজ। হ্যাঁ, এখন দেখো এই যে অনেকগুলো সাবজেক্ট একসাথে কিন্তু ব্যবহার করে নতুন একটা সাবজেক্ট চলে আসছে, একটা অন্য ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স চলে আসছে, সেটার নাম দেওয়া হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। যেখানে কি করে, যে বায়ো ইনফরমেটিক্স এক্সপার্ট হবে, সে জীববিদ্যাও জানবে, সে কম্পিউটার সায়েন্সও জানবে, সে পরিসংখ্যানও জানবে, সে কম্পিউটার সায়েন্সের ডাটাবেজ সম্পর্কেও ভালো জ্ঞান রাখবে। এতে কি হবে, তার ওই জীববিদ্যা সম্পর্কে অ্যানালাইসিস করা তার জন্য খুব সহজ হবে, তার জন্য রিসার্চ করা খুব সহজ হয়ে যাবে। সে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে জীববিদ্যা নিয়ে অ্যানালাইসিস করে, সে যেভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা, গবেষণা করা, তার জন্য যতটা সহজ হবে, যে বায়োমেট্রিক্স অর্থাৎ সে জীববিদ্যাও জানবে, কম্পিউটার সায়েন্সও জানবে, পরিসংখ্যানও জানবে, ডাটাবেজ জানবে, তার জন্য কিন্তু এই জীববিদ্যা নিয়ে গবেষণা করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন এই যে দেখো 4টা সাবজেক্ট সম্পর্কে এটি সংক্ষিপ্ত বর্ণনা আছে। যেমন বায়োইনফরমেটিক্স গঠন বা তৈরি করতে গিয়ে যে জীববিদ্যা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স ডাটার মেন উৎসটা হচ্ছে কি জীববিদ্যা। জীববিদ্যার সাথে ডাটার উৎস হিসেবে মেডিসিনের তথ্য উপাত্ত ব্যবহার করা হয়। ডাটাবেস কি করা হয়, ডাটা সংরক্ষণের জন্য আমার ডাটাবেজের তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। আর কম্পিউটার সায়েন্সের কি ব্যবহার করা, প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা কি করা হয়, সেগুলো বিশ্লেষণ করা হয়, অ্যানালাইসিস করা হয়। হ্যাঁ, আর পরিসংখ্যানের মাধ্যমে সেটা কি করা হয়, বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের ইতিহাস পর্যালোচনা করে, পরিসংখ্যান বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে, গ্রাফ চার্ট ব্যবহার করে সেগুলোকে অ্যানালাইসিস করে উপস্থাপন করা হয়। এরপর আসো বায়োমেট্রিক্স এর ব্যবহার ক্ষেত্র। প্রোটিন গবেষণায় ব্যবহার করা হয়, মেডিসিন তৈরিতে, ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, কেমিক্যাল রিঅ্যাকশন স্ট্রাকচার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে জিন নিয়ে গবেষণা, জিনের সংখ্যা উদ্ঘাটন ইত্যাদি নিয়ে ক্ষেত্রে আমাদের বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। বায়োমেট্রিক্সের সুবিধা কি, আমাদের জীববিদ্যা ই লাইব্রেরি তৈরির ক্ষেত্রে আমাদের বায়োমেট্রিক্স সুবিধা প্রদান করে। মলিকুলার বায়োলজি, আণবিক বিদ্যা সাথে সংযোগ স্থাপনে নতুন নতুন ধরনের ধারণা প্রদান করতে এটা ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে আমাদের মলিকুলার জেনেটিক্স দৃশ্যমান বিশ্লেষণ করতে, মানে দেখে দেখে দৃশ্যমান বিশ্লেষণ, অর্থাৎ মানে ভিউ, আমরা প্রত্যেকটা একটা হচ্ছে আইডিয়া করে, আর একটা হচ্ছে একদম গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে এটা আমরা অ্যানালাইসিস করতে সহজ হয়। তারপর জেনের বিভিন্ন প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্ন মানে অ্যানালাইসিস, যেমন আমরা ফিঙ্গারপ্রিন্ট একটা প্যাটার্ন, প্যাটার্ন মানে একটা কি গঠন, এটা গঠন মানে তার এই দেখা যায় যে এই ভাইরাসটার গঠনটা কিরকম, স্ট্রাকচারটা কিরকম, এই জিনের বা এই প্যাটার্নটা বলা হয়, মানে তার স্ট্রাকচারটা কিরকম, সেগুলো রিকগনিশনে সহায়তা করে। তারপরে অ্যালগরিদম ডাটা মাইনিং বা সংগ্রহ, ডাটা অনেক ডাটা সংগ্রহ করে তা প্রদান করা, সেটা হচ্ছে আমাদের সাহায্য করে থাকে এই বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স এর সুবিধা কি, বায়োমেডিসিন ব্যবহারের সুবিধা হচ্ছে যন্ত্রপাতিগুলো অনেক ব্যয়বহুল, এখানে অনেক বড় দামি দামি যন্ত্রপাতি ব্যবহার করতে হয় আমাদের এই বায়োইনফরমেটিক্সে। তারপর ব্যক্তিগতভাবে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা অনেক ক্ষেত্রে প্রায় সম্ভব হয় না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে এত দামি যন্ত্রপাতি ব্যবহার করে নিজের ঘরে অ্যানালাইসিস করা, বা এত বড় দামি দামি যন্ত্রপাতি অনেকের ক্ষেত্রে পার্সোনালি ইউজ করা সম্ভব না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান হয়তো সেটা বেয়ার করতে পারে, তখন অনেক ওই প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা ওই যে বায়োইনফরমেটিক্স সম্পর্কে অ্যানালাইসিস করতে পারে। আচ্ছা, এরপর আসো আজকে যে টপিকসগুলো নিয়ে আমরা এটা আজকে টপিকসে ক্লাসে পর্যন্তই। আজকে যে টপিকসগুলো নিয়ে পড়াইছি সেই টপিকসের উপরে আমাদের ছোট ছোট কিছু জ্ঞানমূলক প্রশ্ন, যেমন ক্যাট সফটওয়্যার কি, তারপর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার কি, এমআরপি সফটওয়্যার কি, স্নস অস্ত্র কি, এগুলো প্রত্যেকটাই দেওয়া আছে উত্তর, তোমরা এগুলো সবগুলোই পড়ে নিবা।
ফেস রিকগনিশন। তারপর হচ্ছে এখানে দেখো দুইটা অনুধাবনমূলক প্রশ্ন আছে। মানব দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তাহলে এটা কাকে নির্দেশ করতেছে? এটা প্রথমে তোমাকে কিওয়ার্ড ধরতে হবে, কি টপিকসের উপর প্রশ্ন আসছে। তাহলে এটা বায়োমেট্রিক সম্পর্কে বলছে, তাহলে বায়োমেট্রিক তুমি বুঝতে পারছো এটা বায়োমেট্রিক সম্পর্কে। অনুধাবন মানে কি? বুঝতে পারা। প্রশ্নটা এমন ভাবে থাকে তোমাকে বুঝতে হবে কোন টপিকসের উপর প্রশ্ন করা হয়েছে। তাহলে এটা বুঝতে হয় যে এটা বায়োমেট্রিক সম্পর্কে বলছে। তাহলে বায়োমেট্রিক সম্পর্কে 4-5 লাইনে একটা বর্ণনা লিখলেই তোমার এই উত্তরটা হয়ে যাবে। তারপর জীবের অভ্যন্তরীণ গঠন রহস্য উদ্ঘাটন জন্য অতি সূক্ষ্ম সূত্র বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা আবশ্যক। এটা কিসের? এটা বায়োমি ইনফরমেটিক্স সম্পর্কে বলছে। তাহলে বায়োমি ইনফরমেটিক্স সম্পর্কে এখানে 4-5 লাইনের বর্ণনা লিখলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আজকের লেকচার এই পর্যন্তই। আর আমাদের প্রথম চ্যাপ্টারে আরেকটা লেকচার হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ, 5 নম্বর লেকচার। তারপর আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হবে। আজকে 4 নম্বর লেকচার গেল, 5 নম্বর লেকচারে ইনশাআল্লাহ আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হবে ইনশাআল্লাহ। মাইক্রোফোন অন করে দিচ্ছি। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর আগের ক্লাসের পড়াগুলো কি তোমরা স্যার। পড়তেছো? প্রতিদিন পড়া পড়তেছো? বলো। জি স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, যে মানে আমরা যখন যে স্যার ভয়েসের যেটা পড়লাম, যে ওইটাতে স্যার মানে আপনি বলেন যে স্যার ভয়েস নকলের একটা সুযোগ থাকে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্যার যখন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট নেবো, তো স্যার কেউ যদি মানে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট যদি স্যার কেউ কপি করে মানে ওই মেশিনের সামনে ধরে, তাহলে কি স্যার ওটা ডিটেক্ট করা যাবে? তোমার ফিঙ্গারপ্রিন্টটা অন্যজন নকল করবে কিভাবে? স্যার ধরেন যে কাগজে বা টিস্যুতে যে অনেকে মানে যে অনেকে নেয় না ফিঙ্গারপ্রিন্ট, যে না আমি না যদি না, কোনো একটা ওটা কাগজ ওটা ধরি। ওটা 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 হবে না। ওভাবে করে তোমাদের কাগজে নিলে কাগজ থেকে প্রিন্ট করে ওখানে আবার ওটা ওটা সম্ভব না, ওটা হবে না। ওটা তোমার ওইখানে সেন্সরটা বসানো থাকে হাতের। তুমি দেখো, তুমি ওই অন্য কিছু দিয়ে টাচ, কাগজ দিয়ে তোমার ফিঙ্গারপ্রিন্টে যে সেন্সরটা আছে ওখানে কাগজ দিয়ে টাচ করে দেখো, দেখবে যে ডিলিট করবে না। স্যার হ্যাঁ সিটি স্ক্যান এমআরআই এগুলা কি স্যার বায়ো ইনফরমেটিক্স না? হ্যাঁ সিটি স্ক্যান এমআরআই এগুলা কি হ্যাঁ, বায়ো ওখানে ওখানে ইনফরমেটিক্স? ওখানে যদি তোমার ওই যে এই তোমার যদি ওই যে তোমার রিপোর্টটা তৈরি করা হবে, ওখানে যদি তোমার কম্পিউটার সায়েন্সের ডাটাবেস, তারপরে স্ট্যাটিস্টিক্স এর জন্য তোমার পরিসংখ্যান সাবজেক্ট ব্যবহার করা হয়, তখন সেটা পুরো কমপ্লিট সাবজেক্ট হবে বায়ো ইনফরমেটিক্স। আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন নাই? তো ঠিক আছে, আজকে ক্লাস প্রায় শেষের দিকে, সবাই ভালো থাকবা। আর প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবা, কোনো পড়া জমা রাখবা না। আর অবশ্যই এমসিকিউ গুলো প্রতিদিন যে টপিকস গুলো পড়াচ্ছি 2-3টা বই কালেক্ট করবা, করে লাস্টে চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে ওগুলো নোট করে ফেলবা। নোট করে প্রতিটা এমসিকিউ মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তাহলে কিন্তু পড়া জমবে না, নাহলে কিন্তু অনেক পড়া জমে যাবে। প্রতিদিন এটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার। আসসালামু আলাইকুম স্যার।